ওকে, সো আমরা হচ্ছে বোনস প্যাথোলজি নিয়ে কথাবার্তা বলবো। এখন বোনস প্যাথোলজি পড়ার সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা থার্ড প্রফে আছি। থার্ড প্রফে আমাদের বোনস প্যাথোলজির কোন টপিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এবং কোন জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে। সো বেসিক্যালি ফোর্থ ইয়ারের ক্ষেত্রে বা থার্ড প্রফের ক্ষেত্রে বোনস প্যাথোলজি থেকে আমাদের লিমিটেড কয়েকটা টপিক জানতে হয়। যে লিমিটেড কয়েকটা টপিক, এই টপিকগুলো যদি হচ্ছে আমরা কোনো কারণে মিস করি, যেহেতু টপিক কম, সো ইম্পর্টেন্স ওই কারণে বেশি, কোনো কারণে যদি আমরা এই টপিকগুলো মিস করে ফেলি তাহলে দেখা যেতে পারে যে এটা কিন্তু ফেইলের দিকে চলে যেতে পারে, স্পেশালি ভাইবার ক্ষেত্রে বলছি, কারণ রিটেন আসলে ওইভাবে ম্যাটার করে না। হ্যাঁ, তো আমরা হচ্ছে ওই টপিকগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং রিলেভেন্ট ভাইবার কোশ্চেন্স গুলো বলে দেওয়ার চেষ্টা করবো। প্রথম টপিকে আমাদের এখানে আছে হচ্ছে অস্টিওমাইলাইটিস। তো অস্টিওমাইলাইটিসে যাওয়ার আগে, যেহেতু এটা হচ্ছে বোনস নিয়ে কথাবার্তা, আমরা একটু বোনসের একটু অ্যানাটমিতে যাবো। অ্যানাটমি বলতে আসলে হিস্টোলজিতে একটু দেখে আসবো, একটু মনে করা দেওয়ার জন্য যে একটা কোশ্চেন ছিল আমাদের, যে একটা লং বোন যদি থাকে বা ডেভেলপিং লং বোন, সেই লং বোনের কি কি পার্টস থাকতে পারে। সো লং বোনের পার্টস গুলো যদি আমরা একটু দেখতে পাই, তাহলে হচ্ছে একটা এপিফাইসিস থাকতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে মেটাফাইসিস থাকে দুই পাশে, মানে দুই এন্ডে, মাঝখানের অংশটাকে আমরা ডায়াফাইসিস বলে থাকি, যেটাকে অ্যাকচুয়ালি আমরা অ্যানাটমিতে শ্যাফট হিসেবে পড়ে এসেছি। ঠিক আছে, আর যদি আমরা একটু বোনের হিস্টোলজিতে যাই, তাহলে সেই ক্ষেত্রে কম্প্যাক্ট বোন, স্পঞ্জি বোন পোর্শন থাকে, তারপরে হচ্ছে আমাদের মাঝখানে হচ্ছে বোন ম্যারো থাকতে পারে, এবং বোনের যে বাইরের কাভারিং যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেরিঅস্টিয়াম বলে থাকি, এবং কম্প্যাক্ট বোনের একদম ভেতরে বলি হচ্ছে আমরা তাকে এন্ডোস্টিয়াম, এবং বোনসের এন্ড গোলাতে থাকে হচ্ছে আমাদের কার্টিলেজ লাগানো থাকে। এই হচ্ছে বোন সম্পর্কিত বেসিক কথাবার্তা। এবং আমাদের বোনসের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যে সিস্টেম দিয়ে গঠিত সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। হ্যাঁ, হ্যাভার্সিয়ান সিস্টেমে আমাদের এটাকে আমি যখন হচ্ছে ফার্স্ট ইয়ারে ছিলাম, অ্যানাটমি বা হিস্টোলজি পড়তাম, তখন হ্যাভার্সিয়ান সিস্টেমকে আমি হচ্ছে সৌরজগৎ বলতাম। হ্যাঁ, সৌরজগৎ বলতাম, এবং সৌরজগতের মডেল চিন্তা করেই আমি হ্যাভার্সিয়ান সিস্টেমটাকে মনে রেখেছিলাম। সো আমাদের নর্মাল কথাবার্তা চলে গেছে, এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের ফার্স্ট টপিকে, যেটা হচ্ছে আমাদের কি, অস্টিওমাইলাইটিস। এক নম্বর টপিক, আমরা অস্টিওমাইলাইটিস নিয়ে একটু কথাবার্তা বলবো, এবং খুবই বেসিক, এবং আমরা এখানে খুবই বেসিক কথাবার্তা বলবো যেগুলো অ্যাকচুয়ালি আমাদের এই থার্ড প্রফের জন্য লাগবে। ঠিক আছে, কারণ হচ্ছে বোনস প্যাথোলজি আপনারা যখন ফাইনাল ইয়ারে যাবেন, আপনাদেরকে অর্থোপেডিক্সে খুব বেশি পড়ানো হবে, অর্থোতে। হ্যাঁ, সো আমরা এখন অর্থোপেডিক্স যেহেতু পড়তেছি না, সো আমরা অত ডিটেলসে যাব না, এবং আমরা শুধুমাত্র থার্ড প্রফ নিয়ে কথাবার্তা বলছি। ওকে, সো প্রথম কথা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে একটা অস্টিও মাইলাইটিস, আইটিস আছে। হ্যাঁ, যেহেতু শেষে আইটিস আছে, সো আইটিস ওয়ার্ড থাকার কারণে আমাদের বুঝতে হবে যে এখানে কোনো কারণে একটা কি হচ্ছে, ইনফ্ল্যামেশন হচ্ছে। আমরা জানি কোনো জায়গাতে ইনফ্ল্যামেশন যদি হয়, সেক্ষেত্রে আমাদের আইটিস ওয়ার্ডটা অ্যাড করা হয়। সো কোনো একটা জায়গাতে ইনফ্ল্যামেশন হচ্ছে, এবং এখানে বলা হয়েছে যে অস্টিও কথাটা কই থেকে আসছে? অস্টিও কথাটা আসছে হচ্ছে অস্টিওন থেকে। অস্টিওন জিনিসটা কি? অস্টিওন বেসিক্যালি হচ্ছে আমাদের বোনের যে সেলটা আছে, বোনের সেলকে আমরা হচ্ছে অস্টিওন নামে ডেকে থাকি। তাহলে এখানে আমি নাম থেকে বুঝতে পারতেছি যে কোনো কারণে আমাদের যে বোন সেল আছে সেই সেলে ইনফ্ল্যামেশন হচ্ছে। এটা হচ্ছে আমার কতটুকু আন্ডারস্ট্যান্ডিং আমি নাম থেকে বুঝে গেলাম। এবার আমি যদি একটু ডেফিনেশনে যেতে চাই, যে ডেফিনেশনটা আপনাদেরকে পরীক্ষা হলে বলতে হবে, লিখতে হবে, সেটা হচ্ছে বলা আছে এখানে, এভাবে বলা হচ্ছে যে ইনফ্ল্যামেশন অফ বোন অ্যান্ড ম্যারো। তো এখানে দুইটা কথা, বোনেও ইনফ্ল্যামেশন হবে, বোন ম্যারো যেটা সেখানেও ইনফ্ল্যামেশন হবে, এবং এই ইনফ্ল্যামেশনটা ভার্চুয়ালি অলওয়েজ সেকেন্ডারি টু ইনফেকশন। এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, বিকজ ভাইবাতে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি বললা যে এখানে ইনফ্ল্যামেশন হচ্ছে, তুমি এটাও বললা যে ইনফ্ল্যামেশন হচ্ছে বোনসে এবং বোন ম্যারোতে, কিন্তু এই কথাটার মানে কি যে অলওয়েজ সেকেন্ডারি টু ইনফেকশন? কেন অলওয়েজ সেকেন্ডারি টু ইনফেকশন? এই কথাটা দ্বারা তুমি কি বুঝতে পারতেছো? সো বেসিক্যালি সেকেন্ডারি টু ইনফেকশন মানে বোঝা হচ্ছে, আমার অন্য কোনো একটা লেকচারে মনে হয় আমি বলেছিলাম যে সেকেন্ডারি ওয়ার্ডটা যত জায়গাতে থাকবে তত জায়গাতে আমাদের বুঝতে হবে যে সমস্যা হয়েছে একটা জায়গাতে, ওই জায়গার সমস্যা যদি কোনো কারণে আরেকটা জায়গাতে এসে এফেক্ট করে, তাহলে ওই যে দ্বিতীয় জায়গা যেখানে এফেক্টেড হলো, ওই দ্বিতীয় জায়গাকে আমি বলবো যে এখানে সেকেন্ডারি কজ বা সেকেন্ডারি ঝামেলা এখানে হয়েছে, প্রাইমারি সমস্যা অন্য কোনো জায়গাতে। সো অস্টিওমাইলাইটিস যেটা হচ্ছে, এটা সেকেন্ডারি কোনো একটা ইনফেকশনের কারণে এই জায়গাতে এফেক্টেডটা হচ্ছে। ঠিক আছে, সো তুমি যখন বলবা যে এই সেকেন্ডারি যে ইনফেকশন আছে, এই সেকেন্ডারি ইনফেকশনটা কেন হইতে পারে, সো তখন বলতে পারে, টিচার জিজ্ঞেস করতে পারে যে এই সেকেন্ডারি ইনফেকশনটা কই থেকে আসতেছে, কি কি কারণে হইতে পারে। তো সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে হচ্ছে ভাইরাসের জন্য, সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য, সেকেন্ডারি ইনফেকশন কোনো প্যারাসাইটের জন্য হইতে পারে, সেকেন্ডারি ইনফেকশন কোনো ফাঙ্গাল এজেন্টের জন্য হইতে পারে। ঠিক আছে, আবার সেকেন্ডারি ইনফেকশন কোনো পায়োজেনিক ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়া, যে কোনো কারণে কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে। তখন এই কথাগুলো বলতে হবে, এবং টিচারকে বোঝাই বলতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট ডু মিন, অ্যাকচুয়ালি সেকেন্ডারি বলতে তুমি কি বোঝাচ্ছ। এবং এইখানে ফোকাস পয়েন্ট তোমাকে বলতে হবে, যেটা বাদ দিলে কোনো মতেই হবে না, যে ইনফ্ল্যামেশন একটা ফোকাস পয়েন্ট, বোন মারো একটা, এবং অলওয়েজ সেকেন্ডারি টু ইনফেকশন। সো এটা গেল হচ্ছে মোটামুটি আমাদের ডেফিনিশন অফ কি, ডেফিনিশন অফ আমাদের অস্টিওমাইলাইটিস। এখন এটা বলার সাথে সাথে টিচার তোমাকে বলবো যে আচ্ছা ঠিক আছে, তুমি এটা বলছো, এখন তুমি আমাকে একটু বলো যে এই অস্টিওমাইলাইটিস ক্লাসিফিকেশন বা টাইপস গুলো আমাকে একটু বলো তো বাবা। টাইপস, সো টাইপস যখন হবে তখন একটু সুন্দর করে আমাদের টাইপস গুলো বলতে হবে কয়েকটা হেডিং দিয়ে। এক নাম্বার হেডিং আসবে কি? এক নাম্বার হেডিং আসবে হচ্ছে ক্লিনিক্যাল হিসাবে, আমি যদি বলি অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল কোর্স। কি?
অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল কোর্স অনুযায়ী আমি যদি বলি তাহলে এটা হচ্ছে দুই রকম হবে, একটা হবে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস এবং আরেকটা হবে হচ্ছে কি, আরেকটা হবে হচ্ছে ক্রনিক অস্টিওমাইলাইটিস। এই অ্যাকিউট এন্ড ক্রনিক না আমরা একটু পরে কথাবার্তা বলবো, আমরা আপাতত শুধু টাইপস গুলোকে পড়ে ফেলি। এরপরে আমি যদি আরেকটা হেডিং অনুযায়ী বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার আরেকটা আসবে হচ্ছে অ্যাকর্ডিং টু এটিওলজি। অ্যাকর্ডিং টু এটিওলজি, ওকে। অ্যাকর্ডিং টু এটিওলজি যদি আসে তাহলে অ্যাকর্ডিং টু এটিওলজির মধ্যে আমার ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টরস এখানে চলে আসবে। সেটা হচ্ছে এক নাম্বার আসবে হচ্ছে ব্যাকটেরিয়াল অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিস, ওকে, ব্যাকটেরিয়াল অস্টিওমাইলাইটিস আসবে। এরপরে আমাদের আসবে হচ্ছে ভাইরাল অস্টিওমাইলাইটিস। এরপরে আমাদের আসতে পারে হচ্ছে ফাঙ্গাল অস্টিওমাইলাইটিস। তারপরে আমাদের আসতে পারে হচ্ছে প্যারাসাইটিক অস্টিওমাইলাইটিস। এখন এই যে আমরা এখানে ইটিওলজিক্যাল যে চারটা টাইপ বললাম, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এবং প্যারাসাইট, এই বিষয়টাই কিন্তু একটু আগে আমরা ডেফিনেশনের মধ্যে পড়ে আসছি, যেটা কথা আমরা বলতেছিলাম সেকেন্ডারি টু ইনফেকশন। সো টিচার যখন মানে যখন জিজ্ঞাসা করবে যে তুমি সেকেন্ডারি ইনফেকশন বলতে কি বোঝাতে যাচ্ছ, বেসিক্যালি টিচার তোমাকে জিজ্ঞাসা করতেছে যে অ্যাকর্ডিং টু এটিওলজি তুমি কি কি কজ বলতে পারো। এবং অ্যাকর্ডিং টু এটিওলজি বলার পরে স্পেশালি টিচার এখান থেকে ফ্রিকুয়েন্টলি একটা কোশ্চেনই করে যে তুমি যেহেতু বলছো ব্যাকটেরিয়াল অস্টিওমাইলাইটিস, তো আমাকে একটু বলো তো ব্যাকটেরিয়াল অস্টিওমাইলাইটিসের মধ্যে আরো কোনো ভ্যারাইটি আছে কিনা বাবা। সো ব্যাকটেরিয়াল অস্টিওমাইলাইটিসের মধ্যে যদি আমরা আরো কোনো ভ্যারাইটি দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাতে বলতে হয় যে ব্যাকটেরিয়া যদি পায়োজেনিক কিছু ফর্মেশন করে, অর্থাৎ পুঁজ ফর্মেশন করে, তাহলে সেখান থেকে হইতে পারে কি পায়োজেনিক অস্টিওমাইলাইটিস হইতে পারে। তারপরে ব্যাকটেরিয়া কি আমরা একটু আগে বললাম টিবির কথা বলে আসছি, সো টিবি যদি আমার এখানে অস্টিওমাইলাইটিস করে তাহলে সেই ক্ষেত্রে টিউবারকুলার অস্টিওমাইলাইটিস হইতে পারে। তারপরে আমাদের আর কি হইতে পারে, আমাদের একটা যদি এসটিডির মধ্যে আসে তাহলে সিফিলিস দিয়ে হইতে পারে, আমার যেটাকে আমরা বলি হচ্ছে সিফিলিকটিক অস্টিওমাইলাইটিস হইতে পারে। সো ব্যাকটেরিয়ার কথা বললে আমাদের এই তিনটা হেডিং এ কথা বলে দিতে হবে যে একটা পায়োজেনিক অস্টিওমাইলাইটিস ব্যাকটেরিয়ার মধ্যে, টিউবারকুলার অস্টিওমাইলাইটিস এবং সিফিলিকটিক অস্টিওমাইলাইটিস। সো এতটুকু বললে মোটামুটি আমাদের বা টিচার মোটামুটি কনভিন্স হয়ে যাবে যে ঠিক আছে, হ্যাঁ, ছেলে বা মেয়ে আমাদের যে অস্টিওমাইলাইটিস বা বোনস প্যাথোলজি আছে এই সম্পর্কিত কিছু পড়ালেখা সে করে আসছে। আচ্ছা, এখন টিচারকে যখন আপনি বললেন যে পায়োজেনিক অস্টিওমাইলাইটিসের কথা, এখান থেকে তখন ভাইবার কোশ্চেন আরেকটা দিকে মন নিবে, ঠিক আছে? কোন দিকে মন নিবে? এই পায়োজেনিক, এটা থেকে আমরা আসতেছি, এই ওয়ার্ডটা থেকে আমরা আসতেছি। পায়োজেনিক কথাটা বলার সাথে সাথে টিচার তো ভাইবা তখন আরেক দিকে মুখ নিয়ে যে ঠিক আছে বাবা তুমি বলছো পায়োজেনিকের কথা, আমি বুঝছি, আমি কনভিন্স যে পায়োজেনিক মানে তুমি বলছো এখানে পুঁজ ফর্মেশন হবে। তাহলে দেখি তোমার মাইক্রোবায়োলজি কেমন পড়েছে, আমাকে কিছু পায়োজেনিক যে ব্যাকটেরিয়া আছে, কিছু পায়োজেনিক ব্যাকটেরিয়ার নাম বলো তো দেখি পারো কিনা। তখন কিন্তু আপনাকে পায়োজেনিক ব্যাকটেরিয়ার নামগুলো বলে ফেলতে হবে। এবং সবার প্রথমে আপনারা যেটা ভুল করেন যে সবার প্রথমে আপনারা শুরু করেন কি দিয়ে, ক্লেবশিয়েলা, স্যালমোনেলা এগুলো দিয়ে, বাট সবার প্রথমে বলতে হবে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার নাম স্ট্যাফ অরিয়াস। স্ট্যাফ অরিয়াস, কেন এটা স্ট্যাফ অরিয়াস বলতে হবে? বিকজ স্ট্যাফ অরিয়াস যে ব্যাকটেরিয়াটা আছে, এই স্ট্যাফ অরিয়াস ব্যাকটেরিয়াতে সব থেকে মোস্ট কমনলি হচ্ছে আমাদের পায়োজেনিক অস্টিওমাইলাইটিস হয়ে থাকে, মোস্ট কমনলি। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? স্ট্যাফ অরিয়াস এর কথা আপনি যখন বলে ফেলেন তখন বলবো যে ঠিক আছে তুমি আরো কিছু বলো, বা আপনি যতক্ষণ পর্যন্ত না স্ট্যাফ অরিয়াসের কথা বলতেছেন ততক্ষণ পর্যন্ত টিচার আপনাকে ছাড়বে না, আপনার জিজ্ঞাসা করতেই থাকবে যে আর, ঠিক আছে? এরপরে আপনাকে বলতে হবে স্ট্যাফাইলোকাস বলার পর আরেকটা বলতে হবে কি, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই। স্ট্রেপ্টোকক্কাই স্ট্রেপ্টোকক্কাই ওকে, স্ট্রেপ্টোকক্কাই যখন আপনি বলে ফেলেন তখন টিচার আপনাকে বলবে যে এটা কোন ভ্যারাইটি, তখন বলতে হবে যে গ্রুপ বি ভ্যারাইটির যে স্ট্রেপ্টোকক্কাই আছে তার। ওকে, তাহলে স্ট্যাফাইলোকক্কাই গেল, অরিয়াস গেল, স্ট্রেপ্টোকক্কাই গেল। এরপরে আরো কি আছে কমনলি? ইকোলাই। তারপরে আরো কি ব্যাকটেরিয়া আছে? সিউডো সিউডোমোনাস। তারপরে আমাদের আরো কি আছে? আমাদের আছে হচ্ছে স্যালমোনেলা, ঠিক আছে? স্যালমোনেলার পরে হচ্ছে ক্লেবশিয়েলা আছে, ক্লেবশিয়েলা এবং আরো আরো কিছু আছে আর কি। সব থেকে কমনলি আমি এগুলো বললাম। এখন আসি যে এই যে ব্যাকটেরিয়ার নামগুলো আপনি বললেন, এই ব্যাকটেরিয়ার নাম এখান থেকে আপনাকে কিভাবে ভাইবার কোশ্চেন গুলো জিজ্ঞাসা করবে। প্রত্যেকটা ব্যাকটেরিয়া থেকে আপনাকে ভাইবার কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, সিস্টেমিক প্যাথোলজিতে চলে যেতে পারে। কিরকম? আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনি যখন বললেন যে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এই নামটা আপনি যখন বলে ফেললেন তখন টিচার আপনাকে কোশ্চেন করবে যে ঠিক আছে তুমি বলছো স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এটা দিয়ে কি হইতে পারে? এটা দিয়ে হচ্ছে আমাদের পায়োজেনিক অস্টিওমাইলাইটিস হইতে পারে। এখন তুমি আমাকে বলো এই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস থেকে আরো একটা ডিজিজ হয়, সেটা কি হইতে পারে অন্য কোনো একটা সিস্টেমে? তখন টিচার অলরেডি মনে করবেন যে ঢুকে গেছে কোথায়, রেনাল সিস্টেমে টিচার চলে গেছে, রেনাল সিস্টেম। এবং টিচার আপনার কাছ থেকে বেসিক্যালি শুনতে চাচ্ছে এ জি এন অর পিএসজিএন এই ডিজিজটা সম্পর্কে, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস অর পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, ঠিক আছে?
ওকে, স্ট্রেপ্টোকক্কাস আছে, এটা স্ট্যাফাইলোকক্কাস না, এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস থেকে যাবে, স্ট্যাফাইলন। আচ্ছা, সো এজিয়ান বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এখানে যখন চলে গেল তখন টিচার আপনার থেকে মানে টিচার আপনাকে কোন দিকে নিয়ে যাবে বা আপনি টিচারকে কোন দিকে নিয়ে যাবেন, একটা দিকে এখান থেকে যাবে, সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক ভার্সেস নেফ্রাইটিক সিনড্রোম। এবং স্পেশালি এগুলার যে ক্লিনিক্যাল ফাইন্ডিং আছে, ক্লিনিক্যাল ফাইন্ডিং বলতে দুই রকম, একটা হচ্ছে পেশেন্ট আপনার কাছে কি কমপ্লেন নিয়ে আসবে এবং আরেকটা হচ্ছে আপনি ল্যাব ডায়াগনোসিস কি পাবেন। ঠিক আছে, কোনটাতে প্রোটিন পাবেন কোনটাতে প্রোটিন পাবেন না, পেশেন্ট হেমাচুরিয়ানে আসবে কি আসবে না, এই জিনিসগুলো। সো বেসিক্যালি আপনি যখন এই এই ইয়েগুলোর কথা বলা শুরু করলেন, কি বলে, যখন বেসিক্যালি আপনি এই আহ, এটা স্ট্রেপ্টোকক্কাস, যখন আপনি এই ব্যাকটেরিয়াগুলোর কথা বলা শুরু করলেন যেটা হচ্ছে পায়োজেনিক অস্টিওমাইলাইটিস করতেছে, সেখান থেকে স্ট্রেপ্টোকক্কা যেটা আছে স্ট্রেপ্টোকক্কাই ভ্যারাইটি থেকে চলে যাবে কোথায়, আপনার রেনাল সিস্টেমে, যেটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে, ওকে। এরপরে তাহলে আপনার মাথায় রাখতে হবে, আপনি যখন বোনস প্যাথোলজি টপিকটা পড়বেন তখন আপনার যেন রেনাল সিস্টেম, এই রেনাল সিস্টেম সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকে, স্পেশালি নেফ্রোটিক এবং নেফ্রাইটিক সিনড্রোম সম্পর্কে। ওকে, গেল। এবার কথা হচ্ছে ইকোলাই, যখন আপনি বলবেন ইকোলাই থেকে কোথায় যেতে পারে, ইকোলাই থেকে টিচার আপনাকে চলে যেতে পারে কোথায়, ইউটিআই ট্র্যাক্ট ইনফেকশনের দিকে চলে যেতে পারে। এবং এই যে নিচের গুলো আছে এগুলো থেকেও কিন্তু আবার টিচার ইউটিআই এর দিকে চলে যেতে পারে। তো মাথায় রাখতে হবে যে আপনি যে নামগুলো বলবেন সেখান থেকে আপনার কোন কোন দিকে যাওয়া পসিবল, প্যাথোলজির ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনগুলো, সেই জিনিসগুলো। ঠিক আছে, তো এতটুকু কথা মোটামুটি আমাদের এখান থেকে জানলেই চলবে। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম যে, আচ্ছা এগুলো একটু মুছে দিই, আমার এখন এগুলোর দরকার নেই, ব্যাকটেরিয়াগুলো থাক। সো আমরা কই থেকে আসলাম, আমরা এখন পর্যন্ত টাইপেই আছি। সো এই যে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কেবলমাত্র পড়লাম যে পায়োজেনিক ব্যাকটেরিয়া। এরপর টিউবারকুলার অস্টিওমাইলাইটিস আছে, এটা কে করবে, এটা করবে হচ্ছে টিউবারকুলার যে ব্যাকটেরিয়া আছে, যেটাকে আমরা হচ্ছে মাইকোব্যাকটেরিয়া বলে থাকি, মাইকোব্যাকটেরিয়া। আর সিফিলিকটিক যে অস্টিওমাইলাইটিস আছে, এটা তো কে করবে, সিফিলিক যে ট্রিপোনামা প্যালিডাম আছে, ট্রিপোনামা প্যালিডাম তারা করবে। সো এটা নিয়ে আমার অতটা হেডেক নাই। এখন কথা হচ্ছে যে, মনে করেন যে কোনো কারণে আহ, আমাদের যে এই যে কোন একটা পার্সনের এই এই ব্যাকটেরিয়াগুলো এফেক্ট করছে, ঠিক আছে, এই ব্যাকটেরিয়াগুলো এফেক্ট করছে। এখন কোশ্চেন হইতে পারে না যে এই যে ব্যাকটেরিয়াগুলো এফেক্ট করতেছে, এই ব্যাকটেরিয়াটা কিভাবে কিভাবে অস্টিওমাইলাইটিস করতেছে, কিভাবে অস্টিওমাইলাইটিস করতেছে, অস্টিওমাইলাইটিস করতেছে কিভাবে, সোজা কথায় বলতে গেলে প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস। ওকে, প্যাথোজেনেসিস। একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে অস্টিওমাইলাইটিসের প্যাথোজেনেসিস যেটা আছে, অস্টিওমাইলাইটিসের প্যাথোজেনেসিস আপনাকে ভাইভাতে ধরবে না, ভাইভাতে ধরবে না। এটা হচ্ছে বেসিক্যালি রিটেনের জন্য বলতেছি। কিন্তু এই প্যাথোজেনেসিস এখানে বলার উদ্দেশ্য আরেকটা আছে, সেটা হচ্ছে প্যাথোজেনেসিসের মধ্যে না কিছু ওয়ার্ড আছে, সিম্পল ওয়ার্ড, ভাইভাতে ওই ওয়ার্ডগুলোর মানে জানতে চাই, এই ওয়ার্ডগুলো একটু ইম্পর্টেন্ট। তো আমরা একই সাথে প্যাথোলজির মধ্যে ওই ওয়ার্ডগুলো মানে প্যাথোজেনেসিস পড়বো বলবো, এবং একই সাথে হচ্ছে ওই ওয়ার্ডগুলোকেও আমরা হচ্ছে একটু ডেসক্রাইব করে দিব আর কি। ঠিক আছে, আচ্ছা নিচে আমার যথেষ্ট জায়গা আছে, তো আমরা এখানে এই প্যাথোজেনেসিসকে দেখি। সো কথা হচ্ছে যে কোনো কারণে আমি বললাম কি যে, আমি মনে করলাম যে এরকম কোন একটা ব্যাকটেরিয়া এসে আমার যে বোনস আছে, এটা হচ্ছে আমার বোনস, এটা হচ্ছে আমার বোনসকে এফেক্ট করছে। বোনসকে যখন এফেক্ট করছে তখন এই জায়গাতে একটা ইনফেকশন হবে, তাই না, এখানে একটা কি হবে, ইনফেকশন হবে, ইনফেকশন হইলো, সাপোজ ইনফেকশন হয়েছে। এই যে ইনফেকশনটা হইলো, এই ইনফেকশনের যে ব্যাকটেরিয়া যেটা আছে বা এই যে ইনফেকশনটা হইলো, এই ইনফেকশনের কমন সাইট কোনটা, এই ইনফেকশনের কমন সাইট গুলো হচ্ছে বনের যে মেটাফাইসিস আছে, মেটাফাইসিস, এই মেটাফাইসিস গুলো হচ্ছে কমন সাইট। এবং আরো ইয়ে করে বলতে গেলে আমরা যদি এখানে একটু দেখাইতে চাই যে মেটাফাইসিস কোনটা, কোন পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে মেটাফাইসিস, উপরে এবং নিচে, এই পোর্শনটা হচ্ছে আমাদের মেটাফাইসিস। এবং এই যে মেটাফাইসিস আমাদের ইনফেকশনটা হইলো, লোকালাইজড ইনফেকশন, এই ইনফেকশনটা কোথায় ছড়ায় যাবে, এই ইনফেকশনটা আমাদের ছড়ায় যাবে হচ্ছে একদম ভেতর পর্যন্ত, অর্থাৎ আমাদের এন্ডোস্টিয়াম পর্যন্ত, এন্ডোস্টিয়াম গেল, এন্ডোস্টিয়াম পর্যন্ত আমাদের এটা ছড়ায় গেছে। ওকে, এখন যখন এটা ছড়ায় গেছে তখন এই যে ব্যাকটেরিয়া যেটা আছে, ব্যাকটেরিয়া তো বসে নাই, সে কন্টিনিউয়াস লোকালাইজেশন করতেছে, তাই না, সে কি করতেছে, লোকালাইজেশন করতেছে, লোকালাইজেশন। এবং এই লোকালাইজেশন করার কারণে ব্যাকটেরিয়া কন্টিনিউয়াসলি কি করতেছে, প্রলিফারেটিং ইন নেচার হয়ে গেছে, প্রলিফারেটিং ইন নেচার। ওকে, প্রলিফারেটিং ইন নেচার, এবং সে কন্টিনিউয়াসলি প্রলিফারেট করে যাচ্ছে। এবং যেহেতু সে একই সাথে প্রলিফারেটিং ইন নেচার হয়েছে, একই সাথে সে তো তার কি করবে, তার যে পাওয়ার আছে সে পাওয়ারটা দেখানো শুরু করবে। তো যখন সে পাওয়ারটা দেখানো শুরু করবে, কার উপরে, সে পাওয়ার দেখানো শুরু করবে বোনসের উপরে, তখন বোনসে কি হবে, বোনসের নেক্রোসিস হওয়া শুরু করবে, এটা হচ্ছে 1 নম্বর কথা, যে
বোনসে নেক্রোসিস হওয়া শুরু করলো। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের বোনসে ইনফেকশন হলো ব্যাকটেরিয়ার দ্বারা। কোথায় স্পেশালি? কমন সাইট হচ্ছে মেটাফাইসিস এবং এন্ডোস্টিয়াম। এখানে যখন হইলো তখন ওই ব্যাকটেরিয়াগুলো লোকালাইজেশন হয়ে প্রলিফারেট করতে থাকলো এবং একই সাথে তারা কি বোনসের নেক্রোসিস গুলা করতে থাকলো। আচ্ছা, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে ব্যাকটেরিয়া, এটা মনে করেন আমি পিঙ্ক কালার দিয়ে দেখাই, যে ব্যাকটেরিয়া এই জায়গাতে নেক্রোসিস শুরু করছে, এখানে নেক্রোসিস শুরু করছে, যেহেতু আমরা বলছি মেটাফাইসিস হচ্ছে এখানে হচ্ছে এখানে হচ্ছে। ওকে, সো ব্যাকটেরিয়ার নেচার কি, বা এই ক্ষেত্রে অস্টিওমাইলিসের নেচার কি? যখন তারা এখানে করে তখন তারা দেখে যে আমি তো এই এন্ডকে আক্রমণ করে ফেলছি, এই এন্ডকে আক্রমণ করে ফেলছি, দুইটা এন্ডকে যদি আমি আক্রমণ করি তাহলে মাঝখানে বাকি থাকবে কেন? তখন তারা কি করে, তারা এরকম এই নেচারের দিকে যাওয়া শুরু করে। অর্থাৎ তারা কি করে, তারা শ্যাফট বা ডায়াফাইসিস যেটা আছে এই দিকে তারা হচ্ছে ওঠা শুরু করে। ঠিক আছে, ওঠা শুরু করে পেরিয়াস্টিয়াম বেয়ে পেয়ে তাইলে তারা নেক্রোসিস যখন ওই দুই জায়গাতে ঘটায় ফেললো তখন তারা কি, তখন তারা শ্যাফটের দিকে অগ্রসর হয়, যে আমরা এখন শ্যাফটকে খাবো। সো আমরা যখন শ্যাফটে বা তারা যখন শ্যাফটের দিকে যাওয়া শুরু করে, এবং এই যে শ্যাফটের দিকে তারা যাচ্ছে, শ্যাফটের দিকে তারা কিভাবে যাবে? আপনি একটা জিনিস নর্মালি চিন্তা করেন যে সে এই জায়গাতে কি করছে, সে এই জায়গাতে নেক্রোসিস ঘটায় ফেলছে। এখানে যদি নেক্রোসিস ঘটায় ফেলে তাহলে ভেতরে আছে হচ্ছে কম্প্যাক্ট পোর্শন, বা ভেতরে হচ্ছে এন্ডোস্টিয়াম, বাইরে হচ্ছে পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম হচ্ছে পাতলা, এন্ডোস্টিয়াম হচ্ছে মোটা। তাহলে ব্যাকটেরিয়া যাওয়া ইজি কোন দিক দিয়ে? আমাদের এন্ডোস্টিয়ামের ভেতর দিয়ে, নাকি বাইরে পেরিওস্টিয়াম চিকন দিক দিয়ে যাওয়া পসিবল? অবশ্যই যেটা কম পাতলা সেটা তার জন্য, ব্যাকটেরিয়ার জন্য যাওয়া পসিবল ইজি, মানে জলদি চলে যেতে পারবে সে। তাহলে সে কোন রুটটা নিবে? সে রুটটা নিবে হচ্ছে এখান থেকে, এবং এখান থেকে পেরিওস্টিয়ামের রুটটা নিবে। এখান থেকে যখন সে পেরিওস্টিয়াল রুটটা নিল শ্যাফটে যাওয়ার জন্য, ঠিক আছে, শ্যাফটে যাওয়ার জন্য যখন সে পেরিওস্টাল রুটটা নিল, সে একই সাথে যাইতে থাকে এবং পেরিওস্টিয়ামকে আক্রমণ করে, পেরিওস্টিয়ামকে খেয়ে খেয়ে এই জায়গাতে একটা কি করে, সে পেরিওস্টিয়ামের নিচে একটা হচ্ছে অ্যাবসেস ফর্মেশন করে ফেলে, যেটাকে বলা হচ্ছে সাব পেরিওস্টিয়াল অ্যাবসেস। সো সে যখন শ্যাফটের দিকে যাচ্ছিল আলটিমেটলি, শ্যাফটের দিকে যাওয়ার সময় সে সাব পেরিটোনিয়াল অ্যাবসেস ফর্মেশন করা শুরু করে দেয়। এবং এই যে সাব পেরিটোনিয়াল অ্যাবসেস আলটিমেটলি কোথার নিচে হচ্ছে? পেরিওস্টাল অ্যাবসেসটা কোথায়? পেরিওস্টিয়ামের নিচে হচ্ছে না? সো পেরিওস্টিয়ামের নিচে যদি একটা অ্যাবসেস হয় তাহলে পেরিওস্টিয়ামটা একটু উপরের দিকে হয়ে যাবে না, সোয়েলিং হয়ে যাবে না, যেটাকে এই বোনস প্যাথোলজিতে বলা হচ্ছে লিফটিং অফ দ্য পেরিওস্টিয়াম। লিফটিং অফ দ্য পেরিওস্টিয়াম। কেন লিফটিং অফ দ্য পেরিওস্টিয়াম? বিকজ সাব পেরিওস্টিয়াল রিজিয়নে জাস্ট পেরিওস্টিয়ামের নিচে অ্যাবসেস হওয়া শুরু করছে, সো পেরিওস্টিয়ামটা একটু উপরের দিকে উঠে উঠে চলে আসবে। এখন যখন এই অবস্থা হবে তখন এই যে রিজিয়নটা আছে, হ্যাঁ মনে করেন এই যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটা এবং এই রিজিয়নটা, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি, যেখানে কি হচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া সাব পেরিওস্টাল অ্যাবসেস ফর্মেশন করে ফেলছে, এই রিজিয়নটা, এই রিজিয়নে যখন আমাদের এরকম অ্যাবসেস হওয়া শুরু করছে তখন এই জায়গার যে ব্লাড সাপ্লাই যেটা আছে বোনসের, এবং একই সাথে এই সাইডের যে আশেপাশের রিজিয়ন আছে এই রিজিয়ন গুলাতে, এই জায়গার যে ব্লাড সাপ্লাই আছে, ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার্ড হবে না? অবভিয়াসলি হ্যাম্পার্ড হবে, কারণ অ্যাবসেস তৈরি জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে, লিফটিং হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাতে কি হবে, ব্লাড সাপ্লাই যেটা আছে, ব্লাড সাপ্লাই, এই ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হয়ে যাবে, ব্লাড সাপ্লাইটা ঠিক মতন হইতে পারবে না বা হইতে পারতেছে না। যখন এই ব্লাড সাপ্লাই ঠিক মতন হইতে পারতেছে না, তখন যে পোর্শন গুলাতে ব্লাড সাপ্লাই একদমই হইতে পারতেছে না, ওই পোর্শন বা ওই সেগমেন্ট গুলোতে কি হওয়া শুরু করবে, ব্লাড সাপ্লাই না পাইলে নেক্রোসিস হয়। সো ওই সেগমেন্ট গুলোতে নেক্রোসিস হওয়া শুরু করবে, যেটাকে আমরা বলবো হচ্ছে সেগমেন্টাল নেক্রোসিস। কি হবে? সেগমেন্টাল নেক্রোসিস। এবং সেগমেন্টাল নেক্রোসিস যে যে জায়গাতে হবে ওই পোর্শন গুলোতে, অর্থাৎ আমি মনে করি যে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে একদমই ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেছে। সো সো এই সেগমেন্টটা এবং এই সেগমেন্টটাতে সেগমেন্টাল নেক্রোসিস হয়, এই পোর্শনটা, এইটুক এবং এইটুক বোনস একদম ডেড হয়ে যাবে। বোন কি হয়ে যাবে, ওই সেগমেন্টের বোনটা ডেড হয়ে যাবে, মারা যাবে। বোন ডেড হয়ে গেল, সেগমেন্টের বোনটা ডেড হয়ে গেল। এরপরে যখন সেগমেন্টের বোনটা ডেড হয়ে গেল তখন কি, তখন তো আমাদের এই যে অ্যাবসেস তো হইতেই আছে, ব্যাকটেরিয়াতে অ্যাটাক করতেই আছে। তখন একটা পর্যায়ে গিয়ে ওই অ্যাটাকিংটা সে শুধু আর বোনসের মধ্যে অবশিষ্ট থাকবে না, পাশের যে সফট টিস্যু আছে সফট টিস্যুকে অ্যাটাক করা শুরু করবে, সফট টিস্যুর মধ্যে তখন সে অ্যাবসেস ঘটানো শুরু করে দিবে। এবং একটা পর্যায়ে গিয়ে যে বোন যেটা আছে এই বোনটা পুরাপুরি কি হয়ে যাবে, রাপচার হয়ে যাবে। বোনস কমপ্লিটলি রাপচার হয়ে যাবে। বোনস যখন কমপ্লিটলি রাপচার হয়ে গেল, সফট টিস্যু ধ্বংস হয়ে গেছে, তখন গিয়ে যে কন্ডিশনটা দাঁড়াইলো সেইটাকে আমরা আলটিমেটলি বলতেছি হচ্ছে কি, আমাদের এই অস্টিওমাইলাইটিস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অস্টিওমাইলাইটিসের প্যাথোজেনেসিসটা আমি যদি পুরোপুরি আবার একটু বলতে চাই একসাথে, ইন দ্যাট কেস আমাদের কোনো একটা ব্যাকটেরিয়া দ্বারা কি হলো, ইনফেকশন হইলো। ইনফেকশন কমন সাইট মেটাফাইসিস এবং এন্ডোস্টিম। লোকালাইজেশন হয়ে ব্যাকটেরিয়াটা হচ্ছে প্রলিফারেট করতে থাকলো, এবং প্রলিফারেট করার কারণে আলটিমেটলি
সে ওই জায়গাগুলোতে অর্থাৎ মেটাফাইসিসে সে নেক্রোসিস ঘটানো শুরু করে দিল। এবং নেক্রোসিস যখন সে ঘটাইলো তখন আলটিমেটলি এখানে নেক্রোসিস হয়েছে, এখানে নেক্রোসিস হয়েছে, এবং এটা শ্যাফটকে এফেক্ট করতে চায়। তো শ্যাফটের দিকে ব্যাকটেরিয়া আগাইতে চাইবে, এবং শ্যাফটের দিকে ব্যাকটেরিয়া আগাইতে চাইলে সব থেকে ইজিলি তার আগানোর ওয়েটা হচ্ছে সে পেরিওস্টেম দিয়ে ইজিলি যাইতে পারবে, কারণ পেরিওস্টেম হচ্ছে চিকন পাতলা থিন। তো সে যখন পেরিওস্টেম দিয়ে যাওয়া শুরু করবে তখন সে পেরিওস্টেমের নিচে সে কি করবে, সে একটা অ্যাবসেস ফর্মেশন করবে, যেটাকে আমরা বলে হচ্ছে সাব মানে নিচে, সাব পেরিওস্টিয়াল অ্যাবসেস। এই সাব পেরিওস্টিয়াল অ্যাবসেস হওয়ার কারণে কি হবে, আমাদের যে পেরিওস্টিয়ামটা আছে সেই পেরিওস্টিয়ামটা সোয়েলিং হয়ে ফুলে উঠবে, যেটাকে আমরা বলবো হচ্ছে লিফটিং অফ দ্য পেরিওস্টিয়াম। এবং এই কারণে কিছু কিছু জায়গাতে বা পুরো জায়গাতে ব্লাড সাপ্লাই আস্তে আস্তে বন্ধ হতে থাকে, কিছু কিছু জায়গাতে ব্লাড সাপ্লাই একদমই হবে না। যে সেগমেন্ট গুলোতে ব্লাড সাপ্লাই একদমই হবে না সেই জায়গাতে নেক্রোসিস হবে। তো সেটাকে আমরা বলবো হচ্ছে সেগমেন্টাল নেক্রোসিস। সেগমেন্টাল নেক্রোসিস যখন হবে তখন সেটার কারণে আমাদের সেই সেগমেন্টাল বোনস গুলা কি হয়ে যাবে, ডেড হয়ে যাবে, সেগমেন্টাল বোনস গুলো পুরোপুরি মারা যাবে, এবং একটা পর্যায়ে সফট টিস্যু এফেক্টেড হবে, বোন কি হবে, টোটালি রাপচার হয়ে যাবে। এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের অস্টিওমাইলাইটিস যেটা আছে সেটার প্যাথোফিজিওলজি। কিন্তু কথা হচ্ছে এখান থেকে ভাইভাতে একটা টার্ম জিজ্ঞাসা করা যে তুমি আমাকে বলো তুমি এটা দ্বারা কি বুঝতেছো। ACQUE STRUM, সিকুয়েস্ট্রাম। সিকুয়েস্ট্রাম দ্বারা তুমি কি বুঝতেছো আমাকে তুমি বলো, সিকুয়েস্ট্রামের মানে তুমি বলো। তো সিকুয়েস্ট্রামের মানে যদি জিজ্ঞাসা করে দুই ভাবে, যে তোমাকে মানে বোঝায় বলো আর ডেফিনেশন, নরমালি আগে বলো যে আমাকে ডেফিনেশন বলো। তো সিকুয়েস্ট্রামের ডেফিনেশনটা হচ্ছে এইভাবে আমরা বলি, সিকুয়েস্ট্রাম ইজ আ ডেড পিস অফ বোন। সিকুয়েস্ট্রাম ইজ আ ডেড পিস অফ বোন উইদিন আ লিভিং বোন। তাহলে একটা লিভিং বোনের মধ্যে একটা ডেড বোনের পিস, এই ঘটনাটাকে আমরা বলতে হচ্ছে সিকুয়েস্ট্রিয়াম। তাহলে এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে তুমি বলো তো অস্টিওমাইলাইটিস হওয়ার সময় কোথায় আমাদের সিকুয়েস্ট্রাম ফর্মেশন হইলে এরকম একটা ঘটনা ঘটলো, তাইলে আই হোপ তোমরা বলতে পারবা যে যে জায়গাতে আমাদের সেগমেন্টাল নেক্রোসিস হচ্ছিল, সেগমেন্টাল নেক্রোসিস হচ্ছিল এবং তার কিছুক্ষণ পরেই সেই জায়গাটা কি হয়ে গেল, ডেড হয়ে গেল, সেগমেন্টাল ডেড হয়ে গেল। এই জায়গাটা অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটলো এইটাই হচ্ছে আমাদের সিকুয়েস্ট্রিয়াম। সিকুয়েস্ট্রাম কেন এটা সিকুয়েস্ট্রাম, বিকজ বিকজ এই ছবিটা আমরা যদি আবার একটু দেখতে চাই তাইলে আমাদের ইনফেকশনটা মানে ইনফ্ল্যামেশনটা এই দিক দিয়ে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে, শ্যাফটকে এফেক্ট করার জন্য। এবং আমরা বলছিলাম যে এই একটা জায়গা এবং এই একটা জায়গা, এই দুইটা জায়গাতে কমপ্লিটলি ব্লাড সাপ্লাই লস হয়ে নেক্রোসিস হয়ে এই জায়গা মারা গেছে আর কি। তাহলে এইটুক পোর্শন ডেড, এইটুক পোর্শন ডেড, আমি লিখে দিই, এইটুক ডেড এবং এইটুক ডেড, এইটুক ডেড। তাহলে এই দুইটা পোর্শন হচ্ছে ডেড, কিন্তু বোনসের বাকি অংশ, এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন গুলো তো এখনো লাইভ, এখনো অ্যালাইভ, তারপরে এখনো অ্যালাইভ। তাহলে একটা লিভিং বোনের মধ্যে অলরেডি কিছু পোর্শন ডেড হয়ে গেছে। তাহলে লিভিং বোনের মধ্যে যে পোর্শনটা ডেড হয়ে যায় সেই পোর্শনটাকে আমরা কি বলি, সেই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে কি সিকুয়েস্ট্রাম। তাহলে সিকুয়েস্ট্রামের কনসেপ্ট মোটামুটি আমরা কি সিকুয়েস্ট্রামের কনসেপ্ট মোটামুটি বুঝছি, এবং ভাইভাতে এটাই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন যে হোয়াট ডু ইউ মিন বাই সিকুয়েস্ট্রাম। সো এটাকে আমরা বলছি হচ্ছে সিকুয়েস্ট্রাম। তাহলে কোশ্চেনটা আবার এভাবেও করতে পারে যে আচ্ছা তুমি আমাকে বলো তো যে সিকুয়েস্ট্রাম অস্টিওমাইলাইটিস যখন হবে একটা পেশেন্টের তখন কি সিকুয়েস্ট্রাম ডেভেলপ করতে পারে, জি স্যার ডেভেলপ করতে পারে। তাহলে মোটামুটি আমরা এতগুলোটুকু পেরে গেলাম বা বুঝে গেলাম। ওকে, এরপরে আমাদের একটা কোশ্চেন এখান থেকে, এটা আবার ভাইবার কোশ্চেন কমনলি, যে তুমি আমাকে বলো যে একটা পেশেন্ট যদি তোমার কাছে অস্টিওমাইলাইটিস নিয়ে আসে, সে অনেকদিন যাবত ট্রিটমেন্ট নেয়, তাহলে সেটা ক্রনিক অস্টিওমাইলাইটিস হয়ে গেছে। তাহলে ক্রনিক অস্টিওমাইলাইটিসের একটা পেশেন্ট তোমার কাছে কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, কমপ্লিকেশনস, কি কি কমপ্লিকেশনস নিয়ে আসতে পারে। সো কমপ্লিকেশনস নিয়ে যদি আসতে পারে তাহলে সবার প্রথমে পেশেন্ট কি আসবে, আমার প্যাথোফিজিওলজি পড়লাম যে ওই পোর্শনটা অ্যাবসেস ট্যাবসেসের অবস্থা খারাপ, তাহলে পেশেন্ট আসবে কি ফ্লেয়ার আপ নিয়ে আসবে, ফ্লেয়ার আপ। ওই যে পোর্শনটা যেখানে অস্টিও মাইলাইটিস হয়েছে ওই জায়গাটা ফ্লেয়ার আপ মানে গরম হয়ে লাল হয়ে যাতা অবস্থা, যেটাকে কন্ডিশনকে আমরা বলছি ফ্লেয়ার আপ। তাহলে পেশেন্ট ফ্লেয়ার আপ নিয়ে আসবে, ঠিক আছে। এবং এটা ইউজুয়ালি অ্যাকিউট ফ্লেয়ার আপ বলি আমরা, অ্যাকিউট, কারণ পেশেন্টের অস্টিওমাইলাইটিস হয়েছে মনে করো অনেকদিন ধরে, কিন্তু এই ফ্লেয়ার আপ কন্ডিশন হইতে তো সময় লাগবে, কিন্তু যখন তার ফ্লেয়ার আপ হবে সে দেখবে জায়গাটা লাল হয়ে গেছে, জায়গাটা ফুলে গেছে, প্রচন্ড পেইন, তখন সে তার সাথে সাথে চলে আসবে। সো অ্যাকিউট ফ্লেয়ার আপ কন্ডিশন। ওকে, এরপরে আরো কি নিয়ে আসতে পারে, যেহেতু আমাদের এই পোর্শনটাতে একটু ঝামেলা হয়েছে, ব্যাকটেরিয়া সব খেয়ে ফেলতেছে, তাহলে এখানে ইজিলি ফ্র্যাকচার হওয়া পসিবল, এবং সেটা তো নর্মাল ফিজিওলজিক্যাল ফ্র্যাকচার হবে না, সো কি হবে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে চলে আসতে পারে। তারপরে কি হইতে পারে, এই ঘটনার জন্য বডিতে অ্যামাইলয়েড নামের একটা প্রোটিন ডেভেলপ করতে পারে, যেটা হচ্ছে বোনসের কারণে যেহেতু হচ্ছে, সেই কারণে আমি এটাকে বলবো হচ্ছে সেকেন্ডারি অ্যামাইলয়েডোসিস, সেকেন্ডারি অ্যামাইলয়েডোসিস নিয়ে পেশেন্ট তোমার কাছে আসতে পারে। এরপরে এটা হার্টকে এফেক্ট করতে পারে, যেটা হার্টে গিয়ে করতে পারে হচ্ছে এন্ডোকার্ডাইটিস,
এন্ডোকার্ডাইটিস, ঠিক আছে, এন্ডোকার্ডাইটিস লাস্ট এফসিপিএস এর সম্ভবত যে এখান থেকে একটা কোশ্চেন আসছিল, ঠিক আছে, যে বোনস থেকে একটা সিনারিও দেওয়া ছিল আর কি, আমার যতদূর মনে পড়ে। তো একটা বোনসের এরকম প্যাথোলজি থেকে আরেকটা পেশেন্ট, মানে ওই পেশেন্টের হার্টে গিয়ে হইতে পারে এন্ডোকার্ডাইটিস, ঠিক আছে, এফসিপিএস এর একটা কোশ্চেন এরকম আসছিল। তারপরে পেশেন্ট তোমার কাছে সেপসিস নিয়ে আসতে পারে, সেপসিস, ঠিক আছে, যেহেতু ব্লাড ভেসেল এফেক্টেড হচ্ছে, ইয়ে পাচ্ছে না, সিস্টেমিক ইনফেকশন হতে পারে, সেপসিস নিয়ে আসতে পারে, ঠিক আছে। তারপরে পেশেন্ট কি নিয়ে আসতে পারে, পেশেন্টের ক্যান্সার হয়ে যেতে পারে, সো পেশেন্ট অস্টিওসার্কোমা নিয়ে আসতে পারে, অস্টিওসার্কোমা নিয়ে আসতে পারে। সো এইগুলো হচ্ছে কমপ্লিকেশন। কমপ্লিকেশনস কিন্তু তোমাকে পারতেই হবে, কমপ্লিকেশন না পারলে খবর আছে, সিরিয়াসলি কমপ্লিকেশন না পারলে খবর আছে, ঠিক আছে। তাইলে এই ছিল হচ্ছে আমাদের অস্টিওমাইলাইটিস সম্পর্কিত কথাবার্তা। তাহলে আমরা অস্টিওমাইলাইটিস সম্পর্কিত কথাবার্তা অলরেডি পড়ে ফেলছি, আমাদের 1 নম্বর টপিক কমপ্লিট। এরপরে 2 নম্বর টপিক যেটা আছে, 2 নম্বর টপিক হচ্ছে আমাদের কি বোন টিউমার। সো বোন টিউমারে যাবো আমরা, বাট বোন টিউমারে যাবো একটু পরে। বোন টিউমারের আগে আমাদের একটা ছোট্ট একটা ডিজিজ সম্পর্কে আমরা পড়ে ফেলি। সেই ছোট্ট একটা ডিজিজটার নাম হচ্ছে আমাদের কি, এটাকে বলা হচ্ছে পটস ডিজিজ। কি বলে? পটস ডিজিজ, পটস ডিজিজ। পটস ডিজিজ সম্পর্কে আমরা একটু পড়ালেখা করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, পটস ডিজিজ এটা হচ্ছে শর্ট নোট হিসাবে আসে, শর্ট নোট, শর্ট নোট হিসেবে আসে। এটা হচ্ছে ভাইভাতে খুব একটা লাগে না, খুব একটা কি, একদমই লাগে না পটস ডিজিজ। সো পটস ডিজিজ বেসিক্যালি জিনিসটা কি? পটস ডিজিজ বেসিক্যালি হচ্ছে কোন একটা পেশেন্টে, মনে করো বোনসে কি হয়েছে, টিবি হয়েছে, বোনসে টিউবারকুলোসিস হয়েছে। এবং টিউবারকুলোসিস বলতে আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে, আমরা যে একদম শুরুতে শুরুতে আমরা যে এই টিউবারকুলার টিউবারকুলার অস্টিওমাইলাইটিস পড়ে আসলাম। তো একটা পেশেন্টের টিউবারকুলার অস্টিওমাইলাইটিস হয়েছে, ঠিক আছে, ডিরেক্টিভি না বলি, কনফিউশন ক্রিয়েট হতে পারে। একটা পেশেন্টের টিউবারকুলার অস্টিও অস্টিওমাইলাইটিস, টিউবারকুলার অস্টিওমাইলাইটিস, ওকে। আচ্ছা, এখন এই যে টিউবারকুলার অস্টিওমাইলাইটিস একটা পেশেন্টের রয়েছে, এই টিউবারকুলার অস্টিওমাইলাইটিসটা ওই পেশেন্টের ডিরেক্টলি স্পাইনকে এফেক্ট করছে। কোথায় ঝামেলা করছে? স্পাইনে ঝামেলা করছে ডিরেক্টলি। সো কোনো একটা পার্সনের বা পেশেন্টের যদি টিউবারকুলার অস্টিওমাইলাইটিস হয় এবং সেটা ডিরেক্টলি যদি স্পাইনে এফেক্ট করে, এবং স্পাইনে এফেক্ট করার জন্য যদি দৃশ্যমান তুমি কিছু ডিসঅর্ডার দেখতে পারো, যে পেশেন্টের স্পাইনটা নর্মালি এরকম থাকবে, পেশেন্টের স্পাইন হয়ে গেছে এইরকম, পেশেন্টের স্পাইন হয়ে গেছে এইরকম, পেশেন্টের স্পাইন হয়ে গেছে এইরকম। সো তুমি যদি এইরকম ডিসঅর্ডার, যেগুলো আমরা কাইফোসিস, স্কোলিওসিস, তারপরে হচ্ছে নিউরোলজিক ডিফেক্টস, এই জিনিসগুলো বলি, এরকম তুমি যদি দেখতে পাও, তাহলে আলটিমেটলি এই সবগুলোর কম্বিনেশন একসাথে যেটা হইলো সেটাকে আমরা বলি হচ্ছে পটস ডিজিজ। এবং এটার ডেফিনেশন যদি তুমি বলতে চাও, অ্যাকর্ডিং টু রবিনসের ডেফিনেশনটা এরকম করে দেয়া আছে যে টিউবারকুলার অস্টিওমাইলাইটিস in the spine which is the most common site in skeletal involvement of TB is known as POTS disease। তাহলে এখান থেকে তোমাকে কোশ্চেন কি করবে, তোমাকে বলবো যে পটস ডিজিজের সমস্যা কি হয়, তাহলে বলতে হবে যে এটা সমস্যা হয় এবং এফেক্ট করে এই জায়গাতে। বলবে যে তাইলে তুমি আমাকে ক্লিনিক্যাল ফিচার বলো, পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কি হইতে পারে, এটা একটা কমপ্লেন নিতে পারে। সো পেশেন্ট লোকালাইজড পেইন নিয়ে আসবে, লোকালাইজড পেইন, এই পেইনটা কোথায় হবে? ব্যাকে হবে, ঠিক আছে, লোকালাইজড পেইনটা ব্যাকে হবে। তারপরে তার লো গ্রেড ফিভার থাকবে, লো গ্রেড ফিভার, জ্বর নিয়ে আসবে সে, কিন্তু সামান্য মাত্রায়, যে অনেকদিন যাবত। তার চিলস থাকবে এবং আনএক্সপ্লেইনড ওয়েট লস থাকবে, আনএক্সপ্লেইনড ওয়েট লস থাকবে। এবং একই সাথে বলতে পারে যে তুমি ক্লিনিক্যাল ফিচার বলছো, তাহলে কমপ্লিকেশন বলো। কমপ্লিকেশন তো অলরেডি আমরা বলে ফেলছি, আমরা কাইফোসিস বলছি, আমরা স্কোলিওসিস বলছি, আমরা হচ্ছে নিউরোলজিক ডিফেক্ট সম্পর্কে কথাবার্তা বলছি। সো এগুলো হচ্ছে বেসিক্যালি কমপ্লিকেশন। তাহলে পটস ডিজিজ কি জিনিস আমরা বুঝলাম, কেন হচ্ছে সেটাও বুঝলাম, এটা ক্লিনিক্যাল ফিচার আমরা জানলাম, এবং এটার কমপ্লিকেশন কি হতে পারে সেটা জানলাম। সো পটস ডিজিজ থেকে, এর থেকে বেশি আর কোনো কিছুই আমাদের এই জায়গাতে দরকার নাই, নাই মানে নাই, ঠিক আছে, ওকে। তাহলে আমরা পট সিরিজ মোটামুটি পড়ে ফেলছি। এবার আমরা আসি হচ্ছে বোন টিউমারে, হ্যাঁ। সো বোন টিউমার এখানে আমি চিন্তা করছিলাম বলবো, বাট এখানে আমার জায়গা নাই, আমি প্যাথোজেন্স লিখে ফেলছি। তাহলে বোন টিউমারটাকে আমরা আরেকটা পেজে নিয়ে যাই। ওকে, বোন টিউমারটা আমরা এখানে পড়ালেখা করি। আচ্ছা, বোন টিউমার। এখন বোন টিউমারগুলো নর্মালি হচ্ছে আমরা সেল ধরে ধরে পড়ি। তাহলে এখানে বোন টিউমার যদি হইতে পারে, আমাদের 4টা জায়গা থেকে বোন টিউমার অ্যারাইজ করতে পারে, ঠিক আছে। এবং অবভিয়াসলি বোন টিউমার আমরা যখন পড়বো, তখন আমাদের তো বিনাইন টিউমার পড়তে হবে এবং ম্যালিগন্যান্ট টিউমার পড়তে হবে, ঠিক আছে। সো আমরা বোন টিউমারগুলোকে এভাবে ডিভাইড করে পাবো, বিনাইন এবং ম্যালিগন্যান্ট, বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট। আচ্ছা, ঠিক আছে। এখন কন্ড্রোজেনিক মানে হচ্ছে যে বোনগুলা কন্ড্রোসাইট তৈরি করে। অস্টিওজেনিক, কন্ড্রোসাইট মানে হচ্ছে ওখান থেকে কার্টিলেজ তৈরি হবে। অস্টিওজেনিক মানে যে বোনসগুলো অস্টিয়ন তৈরি করে বা ডিরেক্টলি বোন সেল ফর্মেশন করে।
কিছু বোন আমাদের কিছু টিউমার আমাদের আননোন অরিজিন থেকে আসতে পারে, কিছু নটোকর্ডাল অরিজিন থেকে আসতে পারে। এখান থেকে কোশ্চেন কি হবে, এটা হচ্ছে বেসিক্যালি রিটেনের কোশ্চেন, একই সাথে ভাইবার কোশ্চেন। ভাইবার জন্য এটা মাস্ট, না পারলে ফেল, কোনো কথা নেই, এটার জন্য মাস্ট বোন টিউমার তোমাকে বলতে হবে এবং এই ক্লাসিফিকেশনে বলতে হবে। তাহলে আমরা যদি একটা বিনাইন টিউমার পড়তে চাই যে কন্ড্রোজেনিক অরিজিন থেকে আমাদের বিনাইন টিউমার, এখানে জাস্ট শুধু নাম লাগবে আর কিছু লাগবে না, ঠিক আছে। আর একটা টিউমারের হচ্ছে মরফোলজি লাগবে, আমরা পরে আসতেছি সেটাতে। সো কন্ড্রোজেনিক এটাতে যদি হচ্ছে আমরা বিনাইন পড়তে চাই, তাহলে সব থেকে কমন বিনাইন টিউমার হচ্ছে অস্টিওকন্ড্রোমা। অস্টিওকন্ড্রোমা এটা কি, এটা হচ্ছে মোস্ট কমন। এরপরে আর কি হইতে পারে, শুধু কন্ড্রোমা হইতে পারে, তারপরে কন্ড্রোব্লাস্টোমা হইতে পারে, কন্ড্রোব্লাস্টোমা কন্ড্রোব্লাস্টোমা ঠিক আছে। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের এই তিনটা বললেই হবে। এটার ম্যালিগনেন্ট কি হবে, ম্যালিগনেন্ট হবে হচ্ছে কন্ড্রোসার্কোমা। কন্ড্রোসার্কোমা শেষ। আমাদের এই কয়েকটা হচ্ছে আমাদের কন্ড্রোজেনিক অরিজিন থেকে। এবার যদি আমি আসি অস্টিওজেনিক অরিজিন থেকে, তাহলে অস্টিওজেনিক অরিজিন থেকে আমাদের বিনাইন আসবে হচ্ছে অস্টিওব্লাস্টোমা এবং আরেকটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে অস্টিওয়েড অস্টোমা। অস্টিওয়েড অস্টিওমা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিনাইন গেল অস্টিওজেনিক। এবং সব থেকে কমন অস্টিওজেনিক ম্যালিগন্যান্ট যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে অস্টিওসার্কোমা ঠিক আছে। আমার কাছে স্পেলিং এখানে হইতে পারে, কারণ এই টিউমারের স্পেলিং গুলো একটু ডিফারেন্ট আর কি, তোমরা একটু ক্রস চেক দিয়ে নিও আর কি, ঠিক আছে। আমি জাস্ট বলে যাচ্ছি। আননোন অরিজিন থেকে কি হইতে পারে, আননোন অরিজিন থেকে জিজ্ঞাসা করলে একটাই তোমরা বলবা আননোন অরিজিন থেকে, সেটা হচ্ছে জায়ান্ট সেল টিউমার অফ দ্য বোন। জায়ান্ট সেল টিউমার ঠিক আছে, জায়ান্ট সেল টিউমার। এবং এখানে যদি আসি আমরা ম্যালিগন্যান্টে, তাহলে এখানে আরেকটা বলবো, সেটাকে বলবো হচ্ছে এউইংস সার্কোমা। এউইংস সার্কোমা নামটা বলার সাথে সাথে কোশ্চেন করবে যে এটা কাদের ক্ষেত্রে বেশি হয়, এটা মরফোলজি কি হ্যান ত্যান হাবি যাবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। নটোকর্ডাল যেটা আছে, নটোকর্ডালের ক্ষেত্রে আমাদের বিনাইন কোনো কিছু নাই, বাট ম্যালিগন্যান্ট একটা আছে যেটাকে আমরা বলেছে কন্ড্রোমা ঠিক আছে। আচ্ছা, এখন মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এই যে কন্ড্রোমা যেটা আছে এটার শেষে ওমা আছে, ও এম আই, কন্ড্রোমার শেষে ও মা আছে, বাট ওমা থাকার পরেও এটা কি, এটা একটা ম্যালিগন্যান্ট টিউমার। তো কন্ড্রোমা বলার সাথে সাথে কোশ্চেন করতে পারে তুমি আমাকে আরো কিছু নাম বলো, আরো কিছু টিউমারের নাম বলো, বডির যে কোনো জায়গা হইতে পারে যেটার শেষে ওমা আছে, বাট সেগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, ঠিক আছে। এবং ডো নট কনফিউজ দিস কন্ড্রোমা উইথ দিস কন্ড্রোমা। এটা এটা হচ্ছে বিনাইন, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট। এটা আসতেছিল কন্ড্রোজেনিক অরিজিন থেকে, আর এই কন্ড্রোমাটা আসছে হচ্ছে নটোকর্ডাল অরিজিন থেকে, ঠিক আছে। সো ডো নট কনফিউজ বিটুইন দিস। তাহলে এতটুকু পড়লে মোটামুটি আমাদের কি, আমাদের বোন টিউমার কমপ্লিট হয়ে যাবে। এই কয়েকটা নাম তুমি যদি মোটামুটি একটু মনে রাখতে পারো, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে বোন টিউমার গুলো আছে, এই সমস্যাগুলো, এই যে আমরা চারটা টাইপ করলাম, এই চারটা টাইপ হচ্ছে ডিরেক্টলি বোনসের সমস্যা। তো ডিরেক্টলি বোনসের যদি সমস্যা হয়, তাহলে এগুলো আমাদেরকে কি বলবো, এই টিউমার গুলোকে আমি কি বলবো, এই টিউমার গুলোকে আমি বলবো হচ্ছে প্রাইমারি বোন টিউমার। প্রাইমারি বোন টিউমার, কারণ এটা ডিরেক্টলি হচ্ছে বোনসের সমস্যা, ঠিক আছে। এটা ডিরেক্টলি হচ্ছে বোনসের সমস্যা, এই কারণে এটার নাম হচ্ছে প্রাইমারি বোন টিউমার। এখন তাহলে অন্য কোনো জায়গাতে যদি আমাদের সমস্যা হয়, মনে করো যে কারো ব্রেস্টে টিউমার হয়েছে, বা কারো হচ্ছে কিডনিতে টিউমার হয়েছে, বা ক্যান্সার হয়েছে, সেখান থেকেও তো বোনস এফেক্টেড হতে পারে। তাহলে ওই টাইপের ক্যান্সার গুলো বা ওই টাইপের টিউমার জন্য আমি হচ্ছে কিছু সেকেন্ডারি অরিজিনও আমাদেরকে বলতে হবে। তাহলে when teacher will ask you tell me some name of bone tumor, you have to classify this in two way. The first one is primary bone tumor and the second one is secondary origin বা tumor of the bone from secondary origin. And within the primary bone tumor, you have the four options, that is chondrogenic tumor, osteogenic tumor, tumor of unknown origin, and notochordal tumor. And in the secondary origin, you have to literally say some name of the organs which can be affected here. Some organs like prostate, like breast, then lung, then kidney. Okay, these are for adults. Now teacher may ask you that tell me some secondary origins in case of children, which are special in case of children. So in case of children, you have to say you have to name some names of the, you have to say some names of the tumors like neuroblastoma. Neuroblastoma,
then Wilms tumor, Wilms tumor, Wilms tumor, then osteosarcoma, osteosarcoma, then Ewing's tumor. Okay, so these are the common in case of children which are secondary origin to bone tumor, and prostate tumor, breast tumor, lung tumor, kidney tumor. These are the most commonly secondary origin tumor in case of bone, in case of adults. So you have to remember all these things. So basically we have already learned the classifications of bone tumor. That one is primary bone tumor and tumor from secondary origin. এতটুকু জানলে মোটামুটি আমাদের এটা কভার হয়ে গেছে। তাহলে আমাদের কতগুলো টপিক পড়া শেষ? এতক্ষণ পর্যন্ত দুটো টপিক আমাদের পড়া শেষ। আচ্ছা, বোন টিউমার পড়া শেষ। এবার আমাদের 3 নম্বর টপিক আছে হচ্ছে কি অস্টিওসার্কোমা। আচ্ছা, অস্টিওসার্কোমা কি জিনিস? অস্টিওসার্কোমা, অস্টিওসার্কোমা আমরা একটু আগে দেখে আসলাম। অস্টিওসার্কোমা কোথায় আছে? অস্টিওসার্কোমা এই যে অস্টিওসার্কোমা। অস্টিওসার্কোমা কি? অস্টিওসার্কোমা হচ্ছে অস্টিওজেনিক অরিজিন থেকে আসা একটা ম্যালিগন্যান্ট টিউমার। সো এটা যদি আসে তাহলে অস্টিওসার্কোমা থেকে আমাদের কি পড়তে হবে? অস্টিওসার্কোমা, অস্টিওসার্কোমা থেকে কি পড়তে হবে? অস্টিওসার্কোমা থেকে একটা জিনিসে তোমাকে পরীক্ষা জিজ্ঞাসা করবে এবং একটা জিনিসে রিটেনে আসতে পারে, সেটা হচ্ছে এটা মরফোলজি। অস্টিওসার্কোমার মরফোলজি বলো। সো মরফোলজি আমরা গ্রস এবং আমরা হচ্ছে মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এই দুইটা ভাগে পড়ে থাকি। তাইলে তুমি একটা জিনিস চিন্তা করো যে একটা বোনসে কি হয়েছে? একটা ক্যান্সার তৈরি হয়েছে যেটা হচ্ছে ম্যালিগন্যান্ট ইন নেচার। তাহলে গ্রস তুমি চোখে কি কি দেখবা? চোখে তুমি এটার ক্ষেত্রে দেখবা যে বোনসের ক্ষেত্রে, বোনসটা তুমি যদি খুলে আনো মানে পরীক্ষা করতে চাও আর কি, সেক্ষেত্রে তুমি দেখবা যে বোনসের যে কালারটা আছে, বোনসের কালার চেঞ্জ হয়ে গেছে। বোনসটা বাল্কিন নেচার হইতে পারে, বাল্কিন নেচার হইতে পারে। তারপরে বোনসের গায়ে হচ্ছে গ্রে হোয়াইট তুমি একটা কালার দেখতে পারো, ঠিক আছে। বোনসের গায়ে তুমি হেমোরেজ দেখতে পারো। তারপরে হচ্ছে বোনসের যে এপিফাইশিয়াল প্লেট আছে, এই এপিফাইশিয়াল প্লেটটা আরেকটা জয়েন্টের মধ্যে ঢুকে গেছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। বা এপিফাইশিয়াল প্লেটটা একদম ধ্বংস হয়ে গেছে, চুরমার হয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। তাহলে গ্রস ফিচার হচ্ছে তুমি বোনসের গায়ে সরাসরি যা দেখবা। তাহলে আমরা কি কি কথা বলছি? গ্রসের মধ্যে কালার চেঞ্জ হয়ে যেতে পারে, গ্রে হোয়াইট একটা শ্যাডো তুমি পাইতে পারো, তারপরে তুমি সেখানে হেমোরেজ দেখতে পারো, এপিফাইশিয়াল যে প্লেট বা এপিফাইশিয়াল লাইন যেটা আছে এটা ডিসরাপ্টেড হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে গ্রস ফিচার। মাইক্রোস্কোপিক মধ্যে তুমি যদি আসো তাহলে মাইক্রোস্কোপিক তো সবচেয়ে একটা জিনিস বলে রাখি আমি, সেটা হচ্ছে এই মরফোলজি পড়ার সময় সবার একটাই কমপ্লেন যে মরফোলজি মানুষের মনে থাকে না, ঠিক আছে। তুমি একটা জিনিস মাথায় রাখবা যে যত জায়গাতে ক্যান্সার হবে ম্যাক্সিমাম জায়গার মরফোলজি সেম, এবং তুমি সবসময় কিওয়ার্ড গুলাকে মাথায় রাখবে, কারণ টিচার যখন তোমাকে কোয়েশ্চেন করবে তখন টিচারের মাথায় এতগুলা পয়েন্ট কখনোই মনে থাকে না। কয়েকটা কিওয়ার্ড টিচারের মাথায় মনে থাকে এবং টিচার যে বলে আর আর আর, সো আর আর বলে বলে ওই কিওয়ার্ড গুলাকে শুনতেছে। তাইলে তুমি দেখো মাইক্রোস্কোপিক এ তুমি যদি কিওয়ার্ডের কথা বলো তাহলে তুমি 1 নম্বরে কি পাবা? এখানে প্লিওমরফিজম, সেলগুলার একটা একরকম হয়ে গেছে। সো প্লিওমরফিজম একটা ফিচার। তুমি আর কি পাবা? এখানে টিউমার জায়ান্ট সেল পাবা, টিউমার জায়ান্ট সেল পাবা। তুমি আর কি পাবা এখানে? এখানে হচ্ছে মাইটোটিক ফিগারটা বিজায়ার পাবা, মাইটোটিক ফিগারটা বিজায়ার, বিজায়ার পাবা। তুমি এখানে আর কি পাবা? এখানে পোলারিটি যেটা থেকে পোলারিটি নষ্ট হয়ে যাবে, পোলারিটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তুমি এখানে আর কি পাবা? এখানে তুমি নেক্রোসিস পাবা, এভিডেন্স অফ নেক্রোসিস, এবং এখানে অবভিয়াসলি এক্সটেন্সিভ নেক্রোসিস হয়, এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ নেক্রোসিস পাবা, ঠিক আছে। সো এই তো, এগুলা কি দেখো তো, তুমি যখন জেনারেল প্যাথোলজিতে নিওপ্লাসিয়া পড়ছিল, নিওপ্লাসিয়ার কমন যে ফিচারগুলো ছিল সেই ফিচারগুলো তুমি এখানে পাচ্ছ। এটা আলাদা করে মুখস্থ করার কোনো কিছু নাই। তুমি গ্রস তুমি চোখে কি দেখলাম? মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে প্লিওমরফিজম, প্লিওমরফিজম পাইলা, তারপর টিউমার জায়ান্ট সেল পাইলা, মাইটোটিক ফিগার বিজায়ার হয়ে গেছে, পোলারিটি লস হয়ে গেছে, এবং এক্সটেন্সিভ নেক্রোসিস পাইছো। এই তো, এগুলো পড়লেই তো হয়ে যায়, এর বাইরে তো আসলে আর কিছু নাই এখানে, ঠিক আছে। তাহলে মোটামুটি এটাই হচ্ছে ছিল আমাদের অস্টিওসার্কোমা। তাহলে আমাদের 3 নম্বর টপিক অলরেডি পড়া শেষ। আমরা অলরেডি 3 নম্বর টপিক পড়ে ফেলছি, 3 আমাদের ডান অস্টিওসার্কোমা। এরপর আছে কি? এরপর আছে এউইং সার্কোমা। এউইং সার্কোমা আছে এখানে। এউইং সার্কোমাটা এখানে বলে দেয়, সেটা হচ্ছে এউইং সার্কোমা থেকে 2টা বা 3টা কোশ্চেন তোমাকে করবে, আর বেশি কিছু জিজ্ঞাসা করবে না, কারণ এগুলো হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের পড়ালেখা, হ্যাঁ, ডিটেলস, তো আমাদের এগুলো লাগে না। 1 নম্বর কথা জিজ্ঞাসা করবে যে এই যে এউইং সার্কোমাটা কার ক্ষেত্রে সব থেকে কমন? মোস্ট কমন কার ক্ষেত্রে? মোস্ট কমন হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে, চিলড্রেনের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন বোন টিউমার অফ ডিজিজ, ঠিক আছে। এরপরে বলবো যে এটা কমন সাইট কোনটা, কোন সাইটে এটা ইউজুয়ালি হয়? সাইটটা হচ্ছে ডায়াফাইসিস, ডায়াফাইসিস, ঠিক আছে। ডায়াফাইসিসে আমাদের এটা এফেক্ট হয় আর কি, হ্যাঁ। এরপরে টিচার তোমাকে আরেকটা কোশ্চেন করবে, সেই কোশ্চেন হচ্ছে তুমি মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে, মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে তুমি একটা জিনিস পাবা
মানে খুবই স্পেশাল একটা ফাইন্ডিং তুমি মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে পাবো। সেই খুবই ইম্পর্টেন্ট ফাইন্ডিংসটার নাম কি? এই ইম্পর্টেন্ট ফাইন্ডিংসটাকে বলা হয় হচ্ছে হোমার হোমার রাইট হোমার রাইট রোজেট, ROSSETTES, হোমার রোজেটস অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, এটাকে আমি স্পেলিং করে লেখার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় পরীক্ষার হলে এই জিনিসটা স্পেলিং লিখতে দেয় কি, হোমার রাইট রোজেট অ্যাপিয়ারেন্স। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে এই ক্যান্সারের ক্ষেত্রে বা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে এই টিউমারের ক্ষেত্রে, এই ম্যালিগন্যান্ট টিউমার দ্যাট ইজ এভিং সার্কোমার ক্ষেত্রে তুমি হোমার রাইট রোজেট অ্যাপিয়ারেন্স পাও। এখন এই হোমার রাইট রোজেট অ্যাপিয়ারেন্সটা দেখতে কিরকম? এটা দেখতে খুবই চমৎকার, ফুলের মতন দেখতে, ঠিক আছে? আমি মনে রাখতাম এটাকে ফুলের মতন, এই যে এটা, এগুলোকে বলা হয় হচ্ছে হোমার রাইট রোজেট অ্যাপিয়ারেন্স। এই একটা কোশ্চেনে তোমাকে করবে এখান থেকে, যদি কোনো কিছু জিজ্ঞাসা না করে তাহলে বলবে তুমি এখানে কোন প্যাটার্নটা পাবা, প্যাটার্নটার নাম বলো। সেই প্যাটার্নটা হচ্ছে কি আমাদের হোমার রাইট রোজেট অ্যাপিয়ারেন্স। কিসে পাবো? আমি ইয়ং সার্কোমার মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে পাবো। এতটুকু তুমি যদি বলতে পারো তাইলে কিন্তু মোটামুটি শেষ, আমাদের ইয়ং সার্কোমা টপিকটা শেষ। তোমাদের লেভেলে ইয়ং সার্কোমা থেকে এর বেশি আর কোনো টপিক লাগবে না। বাট এই জায়গাতে আরেকটা জিনিস, বোনস প্যাথোলজির সাথে আরেকটা জিনিস আমাদের কমনলি জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে যে তুমি কিছু সফট টিস্যু টিউমারের নাম বলো। সফট টিস্যু টিউমার, কিছু সফট টিস্যু টিউমারের নাম জিজ্ঞাসা করা হয়। তো কিছু সফট টিস্যু টিউমারের নাম যখন জিজ্ঞাসা করা হয় তখন ইউজুয়ালি আমরা তো জানি যে লাইপোমা, লাইপোসার্কোমা, অ্যাবডোমায়োমা, লিওমায়োমা, হেমানজিওমা, অ্যানজিওসার্কোমা, সোয়ানোমা, এই জিনিসগুলো, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা অলরেডি জেনারেল প্যাথোলজিতে পড়ে আসছো, এখানে আমি এখন ডিটেলস লিখতাম না। এটা একটু মাথায় রেখেছো, কারণ তোমাকে যদি বোনস প্যাথোলজি থেকে কোশ্চেন করা শুরু করে তাহলে এই কোশ্চেনটা ইনভ্যারিয়েবলি সবাইকে জিজ্ঞাসা করা যে তুমি কিছু বোনস, যেহেতু আমাদের হার্ট টিস্যু, তো তুমি কিছু সফট টিস্যু টিউমারের নাম বলো, ঠিক আছে? তাহলে এতটুকু পড়লে মোটামুটি আমাদের বোনসের ডিজিজ কাভার আমাদের ইয়ার মধ্যে আর কি, কি বলে, আমাদের এই ফোর্থ ইয়ারের মধ্যে আর কি। সো দিস ওয়াজ অল অ্যাবাউট বোনস প্যাথোলজি। থ্যাংক ইউ।